গল্পটি শুরু হয় একটি মেয়ে বাণী বত্রার সাথে, যে তার পরিবারের সাথে আদালতে তার প্রেমিক মহেশ আইয়ারের জন্য অপেক্ষা করছে। আজ বাণী ও মহেশের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তখনই বাণীর ফোনে মহেশের কল আসে। সে বলছে যে সে স্যান ফ্রান্সিসকো যাচ্ছে, সে পদোন্নতি পাচ্ছে। এটি শুনে বাণী খুশি হয়ে বলে, এটা তো ভালো খবর, তুমি যদি আমাকে আগে বলতে আমি বিয়ের তারিখ পিছিয়ে দিতাম। কিন্তু মহেশ বলে, আমি আর কখনো ফিরে আসব না, আমি অন্য কাউকে পেয়েছি। এটি শুনে বাণী জান হারায়। এরপর দৃশ্য 6 মাস এগিয়ে যায়। বাণী এখন হতাশায় ভুগছে, কিন্তু তার পরিবার তাকে খুশি করার চেষ্টা করছে। বাণী একটি চাকরির ইন্টারভিউ দিতে যায় এবং সেখানে সে তার জুতোর ফিতে বাঁধতে থাকা একটি ছেলেকে দেখে। বাণী তার ডায়েরি সেখানে ভুলে অফিসে চলে যায়, যা সে চলে যাওয়ার পর সেই ছেলেটি তুলে নেয়। বাণী এই কোম্পানিতে একজন লেখক হিসেবে ইন্টারভিউ দিতে এসেছিল। কোম্পানির লোকেরা বলে, লেখা ঠিক আছে, কিন্তু আপনাকে অভিনেতা, গায়ক এবং ইনফ্লুয়েন্সারদের ইন্টারভিউ নিতে হবে। তারা বাণীকে ইন্টার্ন হিসেবে রাখ। বের হওয়ার সময় সেই ছেলেটি বাণীকে তার ডায়েরি দেয়। সে বলে, বাণী বত্রা, তুমি খুব ভালো লেখো। বাণী যখন তার নাম জিজ্ঞাসা করে, ছেলেটি বলে, 2 মিনিট অপেক্ষা করো। এবং এই ছেলেটি গিয়ে কোম্পানির একজন কর্মীকে মারতে শুরু করে। সে চিৎকার করে বলে, তোমরা শুধু নেপো কিডস নিয়ে কথা বলো, আসল শিল্পীর কদর তোমরা বোঝো না। এই ছেলেটির নাম ছিল ক্রিশ কাপুর। ক্রিশ সেই লোকটিকে মারতে মারতে বলে, ক্রিশ কাপুর, এই নাম মনে রাখো। ক্রিশ এখান থেকে বের হয়ে তার দলের কাছে যায়। এখানে একটি ছেলে ছিল, একজন বিখ্যাত ব্যক্তির ছেলে, এবং সেই আগে মার খাওয়া লোকটি ক্রিশের জায়গায় সেই ছেলের প্রশংসা করেছিল, যার উপর ক্রিশ তার সাথে লড়াই করতে শুরু করে। গান আমি গাই আর প্রশংসা তোর হয়। এরপর ক্রিশের দল তার থেকে আলাদা হয়ে যায় এবং বলে, তুই একাই পারফর্ম কর। ক্রিশ এখানে একা পারফর্ম করে এবং তার পারফরমেন্স সবার ভালো লাগে। এরপর ক্রিশের একটি বন্ধু কেভি, যে অন্যদের মতো তাকে ছেড়ে যায়নি, সে তাকে বলে, আমার একজন বড় গায়ক প্রিন্সের ম্যানেজারের সাথে কথা হয়েছে, তাদের নতুন গান দরকার, তাই যদি তুমি তাদের জন্য গান করো তাহলে তারা তোমাকে প্রমোট করবে। পরের দিন ক্রিশ ও কেভি প্রিন্সের ম্যানেজার বিনীত রাওয়ালের সাথে দেখা করে। ক্রিশ বলে, দেখুন, প্রিন্সের স্টারডম কমে যাচ্ছে এবং আপনাদের আমাদের গানের দরকার, তাই গানে আমার নাম থাকবে, গানের কপিরাইট আমার নামে থাকবে এবং গানের ভিডিওতেও আমি আসব। বিনীত বলে, ঠিক আছে, কিন্তু আমাকে গান 5 দিনের মধ্যে চাই। এখন এত দ্রুত ক্রিশ গান কম্পোজ করতে পারত, কিন্তু সে গান লিখতে পারত না। আর এখানেই সে বাণীকে দেখে, যে তার কোম্পানির হয়ে প্রিন্সের ইন্টারভিউ নিতে এসেছিল এবং সিকিউরিটি গার্ড তাকে লেট হওয়ার কারণে এন্ট্রি দিচ্ছিল না। ক্রিশ বাণীর এন্ট্রি করায়। বাণী সরাসরি বিনীতের কাছে যায়। দুঃখিত, আমি ইন্টারভিউতে আসতে দেরি করে ফেলেছি। বিনীত বলে, কোনো সমস্যা নেই, এখন আপনি সরাসরি 2 মাস পরে আসুন। তখন বাণীর ডায়েরি দেখে ক্রিশ গান গাইতে শুরু করে। এই গানটি, ডায়েরিতে লেখা অর্ধেক গান প্রিন্সকে খুব পছন্দ হয়। সে জিজ্ঞাসা করে, বাকি গান কোথায়? ক্রিশ বলে, বাকি গান এই মেয়েটি এখন লিখবে। এখন গান লেখার বিনিময়ে বাণীর প্রিন্সের সাথে একটি এক্সক্লুসিভ পডকাস্টের ডিল হয়ে যায়, যার ফলে বাণীর কোম্পানির লোকেরা খুশি হয় এবং বাণী ক্রিশের সাথে স্টুডিওতে বাকি গান লিখতে যায়। সে ক্রিশকে বলে, আমাকে 8:30টার আগে বাড়ি পৌঁছাতে হবে, আমি রাত দেরি করে কাজ করব না। ক্রিশ বলে, ঠিক আছে। বাণীটাকে সিগারেট খেতে দেখে বলে, আমার সিগারেটেও সমস্যা হয়, তুমি আমার থেকে দূরে থেকে সিগারেট খাও। ক্রিশ সিগারেট রেখে বলে, ভুলে যাও। বাণী বলে, আমার সামনে গালিও দিও না। তারা দুজন একসাথে গান লিখতে বসে। ক্রিশ জিজ্ঞাসা করে, তুমি তোমার ডায়েরির পাতা কেন ছিঁড়ে রেখেছো? তোমার কোনো শখ নাকি? তখন বাণীর মনে পড়ে যে কিভাবে সে এই ডায়েরিতে তার এবং তার প্রাক্তন প্রেমিকের স্মৃতি রেখেছিল, তার জন্য উৎসর্গ করে গান লেখা ছিল, যা তাদের বিয়ে ভাঙার পর বাণী কাঁদতে কাঁদতে ছিঁড়ে ফেলেছিল। বাণী এখানে ক্রিশের সাথে বসেও সেই সব মনে করতে থাকে। সে আর কিছু লিখতে পারে না, বলে, আমার এত নীরবতায় কিছু লিখতে পারছি না। ক্রিশ রাগ করে এখানে কিছু সঙ্গীত চালিয়ে দেয়, এখন লিখো। কিন্তু বাণী লিখতে পারে না। ক্রিশ বলে, বড় বড় গান এই স্টুডিওতে এমনই তৈরি হয়, আর তুমি বলছো যে তুমি লিখতে পারছো না। বাণী বলে, সঙ্গীত স্টুডিওতে গান তৈরি হয় ঠিকই, কিন্তু লেখা হয় না। যখন আমরা গান শুনি তখন আমাদের একটি মুহূর্ত মনে পড়ে, খুশি, বন্ধুত্ব, ভালোবাসা, কি খুব কম গানই হয় যার হৃদয় ছুঁয়ে যায়, এবং সেই গানগুলো এমনভাবে তৈরি হয় না। সেই গানগুলোর পেছনে বিশেষ মুহূর্ত থাকে। মানুষ যখন সেই মুহূর্তগুলো অনুভব করে তখন সে তার অনুভূতি দিয়ে গান তৈরি করে, এবং যখন সে বছর পরে আবার সেই গান শুনে তখন সে সময় ভ্রমণ করে আবার সেই বিশেষ মুহূর্তটি অনুভব করতে পারে, যেমন প্রথম ভালোবাসা, প্রথম বৃষ্টি। ক্রিশ বাণীকে নিয়ে একটি ক্রিকেট মাঠে যায়। সেখানে সে ক্রিকেট খেলতে খেলতে বলে, মনে করো ভারত পাকিস্তানের ম্যাচ জিততে ভারতকে শেষ বলে 5 রান দরকার, এবং ক্রিশ নিজে বিরাট কোহলি হয়ে ছক্কা মারে। সে বলে, অনুভব করো, পুরো মাঠ তোমার জন্য চিয়ার করছে, এই জয় উদযাপন করছে। ক্রিশ বলে, আমিও এটাই চাই, পুরো বিশ্ব আমাকে চিয়ার করুক, আমাকে ভালোবাসুক, আমার নাম মনে রাখুক। ক্রিশ বাণীকে একটি রকস্টার হিসেবে কল্পনা করতে শুরু করে। সে গান লিখতে শুরু করে। ক্রিশ তার গান গায়। তারা দুজন পুরো শহরে ঘুরে বেড়ায়। ক্রিশ 8:30টার আগে তাকে বাড়ি পৌঁছে দেয়, কিন্তু সে তার হাত ধুলে বলে, আমার কাছে এখনও কিছু মুহূর্ত বাকি আছে।
8:30 হলে সে চলে যায়। তাদের পরের কয়েকদিন এমনই কাটে। ক্রিস বানিকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় যাতে সে অনুভূতি দিয়ে গান লিখতে পারে। কিন্তু এখানেই ক্রিসকে একটি মদ্যপ লোক দেখা যায়। ক্রিস তাকে দেখে তার বাইক ঘুরিয়ে নেয়। তখন সেই গায়ক প্রিন্স তাদের গানটি খুব পছন্দ করে। কিন্তু বিনীত বলে, প্রিন্স একজন র্যাপার এবং এতে র্যাপ নেই, এটি রোম্যান্টিক টাইপের গান, আমাদের কিছু হিপহপ চাই। এবং এখানেই ক্রিস সেই বৃদ্ধ লোকটির কথা ভাবছিল। সে ভাবতে ভাবতে বলে, কোনো সমস্যা নেই, আমি এটিকে হিপহপ স্টাইলে বানিয়ে দেব। এটি শুনে বানি বলে, ক্রিস, আমরা এই গানটি এত পরিশ্রম করে বানিয়েছি আর তুমি এটিকে পরিবর্তন করছো? পরিবর্তন হলে এতে সেই কথা থাকবে না। কিন্তু ক্রিস তার কথা শোনে না। সে বলে, আমি এই গানটি এই জন্য বানিয়েছি যাতে প্রিন্স এটি তার ইউটিউবে আপলোড করে এবং আমার নাম হয়। ক্রিস বলে, আমার টাকা চাই, খ্যাতি চাই, আমি এই দারিদ্রে মরব না। তখনই কিছু পুলিশ অফিসার আসে এবং আমাদের সামনে আসে যে সেই বৃদ্ধ লোকটি আর কেউ নয়, ক্রিসের বাবা, যে মদ্যপান করে রাস্তায় হাঙ্গামা করেছিল। ক্রিসের বন্ধু কেবি পুলিশের সাথে কথা বলে তাদের ছাড়িয়ে আনে। সে তাদের বাড়ি ছেড়ে যেতে যায়, কিন্তু ক্রিসের বাবা বলে, ছেড়ে দাও, আমাকে মরতে দাও। ক্রিস গিয়ে তাকে রাস্তায় ঘিরে ধরে, যাও মোরো। সে তার মুখে টাকা মেরে বলে, যাও এবং মদ্যপান করে মোরো, আমার কিচ্ছা যায় আসে না। বানি এটি দূর থেকে দেখছিল। ক্রিস আবার ক্রিকেট খেলতে শুরু করে। বানি তার কাছে গিয়ে বলে, ক্রিস, র্যাপ লিখে দিয়েছি আমি, এটি প্রিন্সকে পছন্দ হবে। বানি এখানে তার সমস্ত অতীত ক্রিসের সাথে শেয়ার করে। আমার প্রাক্তন প্রেমিক আমাদের বিয়ের আগে একজন ধনী বাবার মেয়ের সাথে দেখা করেছিল এবং সে সাফল্যের জন্য তার সাথে বিয়ে করে। এরপর সে আমাকে ভুলে গেছে, কিন্তু আমি তাকে ভুলতে পারিনি। আমি লিখতেও ভুলে গেছিলাম, কিন্তু তারপর আমার জীবনে তুমি এলে, যেটি সব বদলে দিল। তোমার কারণে আমি আবার লিখতে পেরেছি, আমি আবার হাসতে পেরেছি। বানি বলে, আমি তোমার জন্য একই করতে চাই। ক্রিস বলে, আমাকে সাহায্য করো। তারপর দৃশ্য পরিবর্তন হয় ক্রিসের বাবার দিকে। সে ক্রিসের দেওয়া টাকা দিয়ে মদ্যপান করতে গিয়েছিল, কিন্তু এখানের মালিক তার মানিব্যাগ কেড়ে নেয়। ক্রিসের বাবা তার সাথে লড়াই করতে শুরু করে। পিছন থেকে ক্রিস এসে তাকে ছাড়িয়ে আনে। ক্রিস দেখে যে তার বাবা তার মানিব্যাগে রাখা ক্রিস এবং ক্রিসের মায়ের ছবির জন্য লড়াই করছিল। ক্রিস এবং বানি তাকে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করায়, কিন্তু এখানের ফি অনেক বেশি ছিল। তাই ক্রিস পরের দিন গিয়ে বিনীতর কাছে আরও টাকা চায়। ক্রিসকে এই টাকার বিনিময়ে গান থেকে তার নাম সরিয়ে নিতে হয়, অর্থাৎ ক্রিস যে খ্যাতির জন্য এত কিছু করেছিল সেটাই ত্যাগ করতে হয়। বানিকে ছেড়ে যাওয়ার সময়ও বলে, অপেক্ষা করো, আমার শেষ কিছু মুহূর্ত বাকি আছে। মানি জিজ্ঞাসা করে, কি হয়েছে? ক্রিস বলে, একটি গানের কথা হয়েছিল, একটি গান হয়ে গেছে, তোমার চাকরিও ঠিক হয়ে গেছে, সবাই খুশি, তাই এখনই সব শেষ করে দিই, সব খারাপ হওয়ার আগে। তারপর দৃশ্য পরিবর্তন হয় প্রিন্সের শোতে। প্রিন্স বানি এবং ক্রিসের তৈরি গান গাইছিল। ক্রিস দর্শকদের মধ্যে থেকে তাকে দেখছিল, কিন্তু তখনই সে বানির কণ্ঠ শুনতে পায়। মানি ক্রিসের সাথে দেখা করতে এসেছিল এবং এখান থেকেই তাদের প্রেমের গল্প শুরু হয়। মানি ক্রিসকে তাদের দলের ব্যাপারে জিজ্ঞাসা করে, তারা কি তোমাকে ছেড়ে দিয়েছে নাকি তুমি তাদের থেকে দূরে চলে গেছো? বানির কথায় ক্রিস আবার তার দলের সাথে মিলিত হয়। তারা আবার গান তৈরি করতে শুরু করে। বানি ক্রিসের ধূমপানের অভ্যাসও ছাড়াতে শুরু করে। সে তাকে একজন ভালো মানুষ বানাচ্ছিল। তাদের পরের গানটি ইউটিউবে জনপ্রিয় হয়ে যায়, লোকেরা ভিডিও চায়, সবকিছু একদম ঠিকঠাক চলছিল। কিন্তু তখনই একদিন বানিকে বাড়ি ছেড়ে যাওয়ার সময় ক্রিসকে বানির পরিবার দেখে ফেলে। বানির মা তাকে বলে, দেখো বেটা, তুমি খুবই সরল আর সেই ছেলেটি বদমাশ, সে তোমার সুযোগ নেবে না তো। একবার আগেও তোমার সাথে এমন হয়েছে, আগেরবার তুমি খুব কেঁদেছিলে। মায়ের কথা শুনে বানির আবার অতীত মনে পড়ে যায়। নিচ থেকে ক্রিসও বানির ব্যাগ দিতে ওপরে চলে আসে। সেও এইসব কথা শুনছে এবং এই কথার প্রভাবে বানি আবার জ্ঞান হারায়। তার জ্ঞান ফিরে আসে হাসপাতালে। ক্রিসও সেখানে ছিল। বানির বাবা তাকে বলে, যাও দেখা করো, কিন্তু বানির মা বলে, সে কি এর সাথে বিয়ে করবে? ক্রিস কিছু বলে না। বানির মা বলে, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়ে কারো সময় কাটানোর জিনিস নয়। ক্রিস ভেতরে গিয়ে বানিকে প্রথমেই বলে, চলো বিয়ে করে ফেলি, কিন্তু বানি বলে, কি ক্রিস, তুমি কি বিয়ের মানে বোঝা আছে? বানি বলে, তুমি আগে তোমার স্বপ্ন পূরণ করো, বিয়ে আজ না হয় কাল হবে, না হলেও কোনো আফসোস থাকবে না, কিন্তু আফসোস থাকবে যদি তুমি সুপারস্টার না হতে পারো। বানির কথায় ক্রিস গোয়াতে তার ভিডিও শুট করতে যায়। সেখানে ক্রিসের 500-এর বেশি ভক্ত তার জন্য অপেক্ষা করছিল। তারা জনপ্রিয় হয়ে গেছে, তাদের গানের ওপর ইনস্টাগ্রাম রিলস বানানো হচ্ছিল। প্রিন্সের ম্যানেজার বিনীত ক্রিসের দলকে সাইন করতে এসেছে, কিন্তু তখনই বানির একটি ডাক্তারি পরীক্ষায় দেখা যায় যে বানি জিনিসপত্র ভুলে যাচ্ছে। সে আজকে তারিখ জানে না, তার ছোট ভাইয়ের বয়স মনে নেই, কিছুক্ষণ আগে বলা কথাও মনে করতে পারছে না। এই বয়সে এই রোগ খুবই বিরল, তার অ্যালঝাইমার হয়েছে। ডাক্তার বানিকে বলে, আপনাকে সবাইকে এই সম্পর্কে জানাতে হবে, ধীরে ধীরে আপনি আরও বেশি জিনিস ভুলে যাবেন, মানুষজন ভুলে যাবেন। বাড়ি ফেরার পথে বানির সাথে ক্রিসের দেখা হয়। ক্রিস তাকে বলে, বানি, সেখানে আমার এত ভক্ত ছিল, কিন্তু আমি খুশি ছিলাম না, কারণ তুমি সেখানে ছিলে না। সে বলে, বানি, আমি আগে থেকেই ভালো গায়ক ছিলাম, কিন্তু ভালো মানুষ তুমি আমাকে বানিয়েছ, আর আমি তোমাকে চাই চিরকালের জন্য। কিন্তু বানি ক্রিসকে তার রোগের কথা বলতে পারে না। সে তার পরিবার থেকেও এই কথা গোপন রাখে।
তখনই তার অফিসে মহেশ আইয়ারের প্রবেশ ঘটে। মহেশ বাণীর কোম্পানি কিনে নিয়েছে। সে তাকে কোম্পানির পার্টিতে ডাকে এবং এদিকে ক্রিশও তার কনসার্টের জন্য বাইরে যাচ্ছিল। সে বাণীর সামনে তার ব্যাগ প্যাক করে, কিন্তু বাণী রেগে উঠে তার ব্যাগ আবার প্যাক করতে শুরু করে। তোমার বের হতে হবে, আর তুমি ব্যাগ প্যাক করোনি? ক্রিশ বলে, বাণী, আমরা ব্যাগ প্যাক করে ফেলেছি। সে যাওয়ার সময় জিজ্ঞাসা করে, কিছু হয়েছে কি? বাণী কথা এড়িয়ে যায়। সে এখান থেকে তার কোম্পানির পার্টিতে চলে যায় এবং এখানে মহেশ তাকে ফ্লার্ট করতে শুরু করে, যার কারণে বাণী এটাও ভুলে যায় যে সে এবং মহেশ আলাদা হয়ে গেছে, তাদের বিয়ে ভেঙে গেছে। তার মনে হচ্ছিল যে তারা এখনও একসাথে আছে। সে মহেশকে বলে, আমাদের বিয়ে হতে চলেছে। মহেশ হাসতে শুরু করে, আমাদের বিয়ে কেন হবে? বাণী এটি শুনে বিভ্রান্ত হয়। সে তার হাত ধরে ফেলে। বাণী তার রোগের কারণে রেগে যায় এবং তখনই মহেশের স্ত্রী চলে আসে। মহেশ সিকিউরিটিকে বলে বাণীকে বের করে দেয়। বাণী যাওয়ার সময় তার ব্যাগ ভুলে যায়। তার ব্যাগে তার ফোন ছিল, যেটিতে ক্রিশ পিছন থেকে কল করার চেষ্টা করছিল। সিকিউরিটি গার্ড বাণীর ফোন তুলে নেয়। ক্রিশ তার ফ্লাইট ছেড়ে সেখানে চলে যায়। সে বাণীর ব্যাগে রাখা তার রিপোর্টও দেখে ফেলে। এদিকে বাণী ক্রিশের মতো ক্রিকেট খেলছিল। ক্রিশ এসে তাকে ক্রিকেট খেলতে শেখায়। বাণী বলে, তুমি জেনে গেছো তাই না? বাণী কাঁদতে শুরু করে, আমি সব ভুলে যাব, আমি নিজেকে ভুলে যাব, আমি তোমাকে ভুলে যাব। আমার কারণে তোমার ভবিষ্যতের কি হবে, ক্যারিয়ারের কি হবে? ক্রিশ বলে, ভবিষ্যৎ আমার ল্যাংটা, আজ আমি শুধু তোমাকে দেখছি এবং এই মুহূর্তে তুমি আমার সাথে আছো। সে বলে, সবচেয়ে বেশি কি হবে? তুমি জিনিসপত্র ভুলে যাবে, স্মৃতিগুলো ভুলে যাবে। তুমি একটি ভুলে গেলে আমরা 1000 বানাবো। বাণীর পরিবারও তার রোগের কথা জানতে পারে। ডাক্তার বলে, তাকে কোনো শান্ত জায়গায় নিয়ে যান। বাণীর বাবা মা ঝগড়া শুরু করে যে কে তাকে নিয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত বাণীর সাথে ক্রিশ চায়। যাওয়ার সময় বাণীর মা বাণী এবং ক্রিশকে দই চিনি খাওয়ায়। তারা দুজন আলিবাগে গিয়ে উপভোগ করে। ক্রিশ বাণীকে খুশি রাখছিল, কিন্তু এক রাতে ক্রিশের কাছে কেভির ফোন আসে। সে তাকে দেখায় যে মানুষ কত ভালোবাসছে, কিন্তু দলের প্রধান গায়ক অর্থাৎ ক্রিশ সেখানে নেই। ক্রিশ বলে, কোনো সমস্যা নেই। সে কেভিকে বলে, আমার কাজ আছে, আমি কোনো ক্রেডিট ছাড়াই প্রিন্সের জন্য আরও একটি গান করে দেব, আমার কিছু টাকার দরকার। বাণী এটি শুনে ফেলে। সে বলে, তুমি আমার জন্য তোমার কেরিয়ার নষ্ট করো না, যাও এবং শো করো। এখানে ক্রিশ বাণীকে সায়ারার সম্পর্কে বলে। সায়ারা মানে আকাশের তারার মাঝে একটি ভ্রমণকারী তারা, যা কিছু পেতে ছুটছে। বাণী বলে, ক্রিশ, তুমি আমার সায়ারা, এবং যখন একদিন আমি সব ভুলে আকাশের দিকে তাকাবো তখন তুমি সেখানে অবশ্যই দেখা দেবে। বাণী বলে, প্রতিশ্রুতি দাও তুমি সফল হয়ে একটি তারা হবে। বাণী ক্রিশকে নিয়ে শোতে পৌঁছে যায়। বাণী এখানে ক্রিশের বাবাকেও ডেকে এনেছিল। ক্রিশ নার্ভাস ছিল, লোকের আমার গান পছন্দ হবে তো? বাণী বলে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে দেখব, আমি তোমার জন্য চিয়ার করব, কেউ তোমার নাম নাও নিক, আমি নেব। ক্রিশ শো করতে চলে যায়। বাণী তার ভিডিও বানাতে শুরু করে। কিন্তু এখানেই বাণী মহেশকে দেখে। তার কোম্পানি এই শোর স্পন্সর ছিল। মহেশ বাণীর সাথে দেখা করতে এগিয়ে আসে এবং বাণী আবার সব ভুলে যায়। সে আবার অতীতে চলে যায়। বাণী মহেশের সাথে সেই মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে যা সে ক্রিশকে বলেছিল। ক্রিশ এদিকে ভিড়ের মধ্যে বাণীকে খুঁজছে। সে বাণীকে কোথাও দেখতে পাচ্ছে না, কারণ মহেশ বাণীকে পাশে নিয়ে গেছে। সে বাণীর সুযোগ নিতে চাচ্ছিল, কিন্তু তখনই ক্রিশ সেখানে চলে আসে। ক্রিশ বাণীকে তার দিকে ডাকে, কিন্তু বাণী তার দিকে যায় না। তখন ক্রিশ মহেশকে মারতে শুরু করে। বাণী ক্রিশকে ছুরি দিয়ে বলে, তাকে ছেড়ে লাও, আমি তাকে ভালোবাসি। বাণী ক্রিশের হাতে ছুরি মারে। ক্রিশ তবুও তাকে ধরে বোঝায়। সে তাকে ফিরিয়ে নিয়ে যায়। ক্রিশের বাবা তার ক্ষত পটি বাঁধতে বাঁধতে বলে, বেটা, আমি তোমার মায়ের চলে যাবার পরে নিজেকে নষ্ট করে ফেলেছিলাম, তুমি তোমার ভালোবাসার জন্য নিজেকে ধ্বংস করো না। এরপর পরের দিন বাণী উঠে মনে করে যে আজ ক্রিশের কনসার্ট। ক্রিশ বলে, কনসার্ট হয়ে গেছে বাণী, তুমি খুব উপভোগ করেছো। এখানে ক্রিশ দুঃখিত হয়ে বাঁশি বাজাতে শুরু করে। বাণী বলে, কিছু তো হয়েছে, তুমি এমন কোন মুহূর্ত কাটিয়েছো যা আমি জানি না? ক্রিশ বলে, আমার একটি বন্ধু ছিল, সে সবসময় রেগে থাকতো, জীবন নিয়ে হতাশ ছিল, কিন্তু তারপর সে একটি মেয়ের সাথে দেখা করলো যে তাকে ভালোবাসা দিল। সেই ছেলেটি তাকে ভালোবাসলো, কিন্তু এখন সেই মেয়েটি খুব দূরে চলে যাচ্ছে, যেখানে সেই ছেলেটি চাইলেও যেতে পারবে না। বাণী বলে, আমি তোমার বন্ধুর জন্য গান লিখব, তুমি বানাও এবং তোমার বন্ধুকে বলো যে এই গানটি তার গার্লফ্রেন্ডকে শোনাও এবং বলো যে এটি তার জন্য, এবং তার গার্লফ্রেন্ড এই গান শুনে যেখানেই থাকুক না কেন তার কাছে ফিরে আসবে। এখানে বাণী ক্রিশকে বলে, আই লাভ ইউ, কিন্তু সে বলে, আই লাভ ইউ মহেশ। এটি শুনে ক্রিশ সরাসরি তার দলের সদস্যকে বলে, আমি দল ছেড়ে দিচ্ছি, আমি গতকালের ঘটনার জন্য বিনীতের কাছেও ক্ষমা চেয়ে নেব। কেভি, যে এতক্ষণ ক্রিশের সাথে ছিল, সে তার সাথে লড়াই করতে শুরু করে। তুমি সেই মেয়ের জন্য সব ছেড়ে দিতে পারো না, সেই মেয়েটি তোমার দায়িত্ব নয়, তার নিজের পরিবার আছে। কিন্তু ক্রিশ শোনে না, সে ফিরে যায়। কিন্তু এখন বাণী সেখানে নেই।
ক্রিস চারদিকে বাণীকে খুঁজতে শুরু করে। সে এবং বাণীর পরিবার পুলিশে অভিযোগ করে, কিন্তু বাণী কোথাও পাওয়া যায় না। পুলিশ বলে এমন ক্ষেত্রে ফিরে পাওয়া খুব কঠিন। ক্রিস ভেঙে পড়ে। সে সব কিছু ভাঙচুর করতে শুরু করে এবং এই সময় সে বাণীর ডায়েরি পায়, তার লেখা সেই শেষ গান সায়ারা পায়। ক্রিসের বাণী সেই কথা মনে পড়ে। সে আবার তার দলের কাছে যায় গান বানাতে। 1 বছর পর ক্রিস সারা বিশ্বে ঘুরে ঘুরে এই গান গায়। বাণীকে খুঁজছে যে বাণী এটি শুনে ফিরে আসবে, কিন্তু বাণী আসে না। ক্রিস এবং তার দল লন্ডনেও একটি শো করার সুযোগ পায়। তারা সফল হয়ে গেছে, জনপ্রিয় হয়ে গেছে। কেবি এখানে তাদের গানের উপর বানানো রিলস দেখতে শুরু করে এবং এখানেই সে একটি ভিডিওতে বাণীর চোখ দেখতে পায়। ক্রিস সব ছেড়ে মানালি চলে যায়, যেখানে এই ভিডিওটি ছিল। ক্রিস জানতে পারে যে বাণী একটি মহিলা হোস্টেলে থাকতো। এখানের কর্মীরা বলে সে সবসময় শুধু তোমার কথাই বলতো। বাণীর রুমে ক্রিসের ছবি, ক্রিসের পোস্টার, তার সংবাদপত্রের কাটিং লাগানো ছিল। বাণী ক্রিসের জন্য একটি চিঠি রেখে গিয়েছিল, যাতে বাণী বলে, আমি আশা করি তুমি এই চিঠি কখনো পাবে না, কারণ যদি তুমি এই চিঠি পড়ছো এর মানে তুমি সব ছেড়ে আমার পিছনে ছুটে এসেছো, যা আমি চাইনি। এবং এখানেই আমরা জানতে পারি যে বাণী সেই কনসার্টের দিনের ভিডিও রেকর্ডিং দেখে বুঝতে পেরেছিল যে সেদিন কি হয়েছিল, সে কিভাবে ক্রিসকে কষ্ট দিয়েছিল এবং সেই জন্য বাণী সবাই থেকে দূরে চলে দিয়েছিল। এরপর এখানে বাণী ক্রিসকে পায়, কিন্তু সে কিছু মনে করতে পারে না। সে ক্রিসকে জিজ্ঞাসা করে, তুমি কে? ক্রিস বলে, আমি একজন গায়ক, কিন্তু অনেকদিন ধরে আমি গান বানাতে পারছি না, আমার কাছে কোনো শব্দ নেই। বাণী বলে, আমিও অনেকদিন ধরে লিখতে চেষ্টা করছি, কিন্তু লিখতে পারছি না। ক্রিস বলে, আমি বুঝতে পারি, এভাবে একা রুমে বসে গান হয় না। এখানে ক্রিস বাণী সেই কথাই পুনরাবৃত্তি করে, যে গানগুলি হৃদয় ছুঁয়ে যায় সেগুলি বিশেষ মুহূর্তে লেখা হয়, এভাবে নয়। ক্রিস বাণীকে এখান থেকে নিয়ে যায়। সে আবার তার সামনে ক্রিকেট খেলে সেই দিনটিকে পুনরায় সৃষ্টি করার চেষ্টা করে, কিন্তু বাণী কিছু মনে করতে পারে না। ক্রিস বারবার এটি করছিল, সে এটি করতে করতে ভেঙে পড়ে। তখনই বাণী বলে, ক্রিস কাপুর। তার ক্রিস মনে পড়ে যায়। বাণী বলে, আই লাভ ইউ ক্রিস কাপুর। তারা দুজন এখান থেকে ক্রিসের কনসার্টে যায়। বাণী এবং ক্রিস বিয়ে করে। এখন বাণীর ডায়েরিতে তাদের দুজনের স্মৃতি আছে। এবং এইভাবে বন্ধুরা, আমাদের এই গল্প এখানেই শেষ। আপনি এই ব্যাখ্যাটি কেমন পছন্দ করেছেন আমাদের কমেন্ট করে জানাবেন।